1943 সালের গ্রীষ্মকালে ইউরোপকে ছিন্নভিন্নকারী একটি যুদ্ধের মাঝে পূর্বাঞ্চলীয় ফ্রন্টের একটি প্রোট্রুশন দুটি সেনাবাহিনীর মনোযোগের কেন্দ্রে পরিণত হয়েছিল। রাশিয়ার পশ্চিমে অবস্থিত কুর্স্ক শহরটি পূর্ববর্তী শীতকালে সোভিয়েতদের অগ্রগতির পর জার্মান লাইনে প্রোট্রুশন ছিল। হিটলারের জন্য এই প্রোট্রুশনটিকে চূর্ণ করা ছিল স্টালিনগ্রাদের পর হারানো উদ্যোগ পুনরুদ্ধার করার একটি উপায়। স্টালিনের জন্য এটিকে রক্ষা করার অর্থ ছিল তার সেনাবাহিনীর পুনরুদ্ধার নিশ্চিত করা। উভয় পক্ষ বিশাল শক্তি একত্র করেছিল। জার্মানি প্রায় 9 লক্ষ সৈন্য, 2700-ও বেশি ট্যাঙ্ক এবং হাজার হাজার আর্টিলারি টুকরা কেন্দ্রীভূত করেছিল। সোভিয়েত ইউনিয়ন তার গোয়েন্দা নেটওয়ার্ক দ্বারা সতর্ক হয়ে 10 লক্ষেরও বেশি সৈন্য এবং 6টি সুরক্ষিত বেষ্টনী সহ নজিরবিহীন প্রতিরক্ষা প্রস্তুত করেছিল। কয়েক সপ্তাহ ধরে কুর্স্কের প্রোট্রুশন পরীক্ষা, মাইন ক্ষেত্র এবং আর্টিলারি অবস্থানে পূর্ণ ছিল, যখন টাইগার, প্যান্থার এবং টি-34 ট্যাঙ্কগুলি একটি যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিল যা সবাই জানতে হবে। 5 জুলাই ইতিহাসের বৃহত্তম ট্যাঙ্ক যুদ্ধ শুরু হতে চলেছিল। কেবল একটি অঞ্চলের নিয়ন্ত্রণই ঝুঁকির মধ্যে ছিল না, পূর্বাঞ্চলীয় ফ্রন্টের ভাগ্য নির্ধারিত হচ্ছিল। কুর্স্কে কে তার শক্তি চাপিয়ে দিতে সক্ষম হয়েছিল? জার্মানি ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সংঘর্ষের উৎস। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেবল একটি কারণে শুরু হয়নি। এটি ছিল বহু বছরের রাজনৈতিক উত্তেজনা, মতাদর্শের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা এবং আন্তঃযুদ্ধকালীন সময়ে ইউরোপকে পরিবর্তিত করা অর্থনৈতিক সংকটের ফলাফল। 1919 সালে ভার্সাই চুক্তির পর জার্মানির কঠিন পরাজয়ের পর অ্যাডলফ হিটলার এবং তার দল দেশকে তার ক্ষমতা ফিরিয়ে দেওয়ার এবং তার অঞ্চল প্রসারিত করার প্রতিশ্রুতি দিয়েছিল। এদিকে সোভিয়েত ইউনিয়নে জোসেফ স্ট্যালিন একটি কমিউনিস্ট শাসনকে সুসংহত করছিলেন যা পশ্চিম এবং বার্লিন উভয় ক্ষেত্রেই অবিশ্বাসের চোখে দেখা হতো। তাদের পার্থক্য সত্ত্বেও 1939 সালের আগস্ট মাসে হিটলার এবং স্ট্যালিন একটি অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করেছিলেন, যা মলোটভ-রিবেন্ট্রপ চুক্তি নামে পরিচিত। জনসাধারণের চুক্তির পাশাপাশি এতে পূর্ব ইউরোপকে ভাগ করার জন্য গোপন প্রোটোকল অন্তর্ভুক্ত ছিল। এই চুক্তির জন্য ধন্যবাদ, হিটলার 1939 সালের 1 সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছিলেন। এর কিছুক্ষণ পরেই সোভিয়েত সৈন্যরা সম্মত হওয়ার মতো পোল্যান্ডের পূর্ব অংশ দখল করে নেয়। পশ্চিম ইউরোপ যুদ্ধে লিপ্ত হওয়ার সাথে সাথে হিটলার পূর্ব দিকে তাকিয়েছিলেন। তিনি জার্মানির জন্য আরও অঞ্চল জয় করতে চেয়েছিলেন, যাকে তিনি জীবনধারণের স্থান বলতেন। 1941 সালের 22 জুন জার্মানি অপারেশন বারবারোসা শুরু করে, সেই সময় পর্যন্ত বৃহত্তম স্থল আক্রমণ, যার লক্ষ্য ছিল লাল সেনাবাহিনীকে ধ্বংস করা এবং সোভিয়েত সম্পদ দখল করা। শুরুতে জার্মান সৈন্যরা দ্রুত অগ্রসর হয়, সোভিয়েত ইউনিয়নের ব্যাপক মানব ও আঞ্চলিক ক্ষতি করে। তবে বেশ কয়েকটি কারণ আক্রমণকে জটিল করে তুলেছিল: সরবরাহের অভাব, রাশিয়ান অঞ্চলের বিশালতা, লাল সেনাবাহিনীর প্রতিরোধ এবং শীতকাল, যা 1941 সালের শেষের দিকে মস্কোর উপকণ্ঠে জার্মানদের থামিয়ে দিয়েছিল। পশ্চিমা ইউরোপে কার্যকর হওয়া বিদ্যুৎবাহী যুদ্ধ পূর্বাঞ্চলের বিশাল সমভূমিতে কার্যকর প্রমাণিত হয়নি। 1942 সালে জার্মানি অপারেশন ব্লুয়ের মাধ্যমে পুনরায় উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছিল, যার লক্ষ্য ছিল ককেশাসের তেলক্ষেত্র দখল করা এবং স্টালিনগ্রাদ দখল করা। যদিও তারা কিছু অগ্রগতি অর্জন করেছিল, 1943 সালের ফেব্রুয়ারিতে জার্মান ষষ্ঠ সেনাবাহিনীর আত্মসমর্পণের সাথে সাথে অভিযানটি ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। এই পরাজয় জার্মান মনোবলকে মারাত্মকভাবে আঘাত করেছিল এবং পূর্বে তাদের সম্প্রসারণের পরিকল্পনা ভেস্তে দিয়েছিল। যুদ্ধ অব্যাহত থাকার সাথে সাথে শক্তির ভারসাম্য পরিবর্তিত হতে শুরু করে। লাল সেনাবাহিনী পুনর্গঠিত হচ্ছিল এবং শক্তি পুনরুদ্ধার করছিল। জার্মানি অন্যদিকে এমন ক্ষতির শিকার হয়েছিল যা তারা সহজে পূরণ করতে পারেনি এবং সোভিয়েত শিল্প প্রচেষ্টার মুখে তাদের সামরিক অর্থনীতি দুর্বল হতে শুরু করে। এই নতুন পরিস্থিতিতে কুর্স্কের প্রোট্রুশন একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছিল। 1942-1943 সালের শীতকালীন পশ্চাদপসরণের পর সোভিয়েতরা কুর্স্ক সহ একটি বিশাল এলাকা মুক্ত করেছিল। এই পরিস্থিতি জার্মান লাইনে একটি প্রোট্রুশন তৈরি করেছিল যা ওয়েহরমাক্টকে একটি সুযোগ দিয়েছিল একটি চিমটি আক্রমণ করা এবং বিপুল সংখ্যক সোভিয়েত সৈন্যকে নির্মূল করা, উদ্যোগ পুনরুদ্ধার করার চেষ্টা করা। হিটলার এবং তার জেনারেলদের জন্য কুর্স্কের অভিযান, যাকে তারা অপারেশন সিটাডেল বলেছিল, পূর্বাঞ্চলীয় ফ্রন্টে ভাগ্য পরিবর্তনের শেষ বড় সুযোগ হিসাবে দেখা হয়েছিল। কিন্তু 1943 সালে লাল সেনাবাহিনী 1941 সালের সেনাবাহিনীর চেয়ে অনেক আলাদা ছিল। তারা তাদের ভুল থেকে শিখেছিল, তাদের অস্ত্রশস্ত্র উন্নত করেছিল এবং প্রতিরোধ করার জন্য প্রস্তুত ছিল।
একই সময়ে পশ্চিমে মিত্রশক্তি সিসিলি অবতরণের প্রস্তুতি নিচ্ছিল এবং ল্যান্ড লিজ প্রোগ্রামের মাধ্যমে বিপুল পরিমাণে সামরিক সরঞ্জাম দিয়ে সোভিয়েত ইউনিয়নকে সমর্থন করছিল। যুদ্ধ আর কেবল বিচ্ছিন্ন যুদ্ধের একটি সিরিজ ছিল না, এটি একটি বিশ্বব্যাপী সংঘাতে পরিণত হয়েছিল যেখানে প্রতিটি কৌশলগত পদক্ষেপের সকল ফ্রন্টে প্রভাব পড়েছিল। কুর্স্কের যুদ্ধের প্রস্তুতি এই প্রেক্ষাপটে শুরু হয়েছিল। জার্মানরা আত্মবিশ্বাসী ছিল যে তাদের নতুন ট্যাঙ্ক, যেমন টাইগার এবং প্যান্থার, সংখ্যাগত অসুবিধা কাটিয়ে উঠতে পারবে। সোভিয়েতরা তাদের গুপ্তচর নেটওয়ার্কের মাধ্যমে জার্মানদের পরিকল্পনা সম্পর্কে সতর্ক হয়ে একটি গভীর প্রতিরক্ষা ব্যবস্থা সংগঠিত করেছিল যা তাদের নিজস্ব পাল্টা আক্রমণ শুরু করার আগে জার্মান আক্রমণকে থামানো এবং দুর্বল করার জন্য ডিজাইন করা হয়েছিল। এইভাবে ১৯৪৩ সালের মাঝামাঝি সময়ে উভয় সেনাবাহিনী বিশাল আকারের সংঘর্ষের জন্য প্রস্তুত হচ্ছিল, একটি যুদ্ধ যা কেবল পূর্বাঞ্চলীয় ফ্রন্টের নিয়ন্ত্রণই নয়, ইউরোপের যুদ্ধের ভবিষ্যতও নির্ধারণ করবে। স্টালিনগ্রাদ, যে আঘাত জার্মান আক্রমণকে ভেঙে দিয়েছিল। ১৯৪৩ সালের ফেব্রুয়ারিতে স্টালিনগ্রাদের পতন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির জন্য একটি বিশাল আঘাত ছিল। প্রথমবারের মতো একটি সম্পূর্ণ জার্মান সেনাবাহিনী আত্মসমর্পণ করেছিল। ফিল্ড মার্শাল ফ্রেডরিক পাউলুসের নেতৃত্বে ৯০,০০০-এর বেশি সৈন্য সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত একটি শহরে অস্ত্র সমর্পণ করেছিল। এই পরাজয় পূর্বাঞ্চলীয় ফ্রন্টে যুদ্ধের গতিপথ পরিবর্তন করে দিয়েছে। এর আগে ওয়েহরমাক্ট শক্তিশালীভাবে অগ্রসর হয়েছিল, কিন্তু স্টালিনগ্রাদে তারা উদ্যোগ হারিয়েছিল। সেই মুহূর্ত থেকে লাল সেনাবাহিনী আক্রমণে যেতে শুরু করে। জার্মানদের অজেচতার ধারণা চিরতরে ভেঙে গিয়েছিল। এর পরিণতি তাৎক্ষণিকভাবে অনুভূত হয়েছিল। জার্মানিকে রাশিয়ার দক্ষিণে অনেক অবস্থান থেকে পিছু হটতে হয়েছিল। জার্মান সৈন্যরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং কম শক্তি বৃদ্ধি সহ আগের মতো বড় আক্রমণ আর শুরু করতে পারেনি। সোভিয়েত ইউনিয়ন অন্যদিকে শক্তি পুনরুদ্ধার করে, তার সেনাবাহিনীকে পুনর্গঠিত করে এবং ধীরে ধীরে অগ্রসর হতে শুরু করে। স্টালিনগ্রাদের বিপর্যয় জার্মান সেনাবাহিনীর অভ্যন্তরে গুরুতর সমস্যাও দেখিয়েছিল। সরবরাহের অভাব, সৈন্যদের তাদের ঘাঁটি থেকে দূরত্বের কারণে সৃষ্ট সমস্যা এবং হিটলারের কৌশলগত পশ্চাদপসরণের অনুমতি না দেওয়ার কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছিল। জার্মানির অনেক মিত্র সৈন্য, যেমন রোমানিয়ান এবং ইতালীয়রা, সোভিয়েত আক্রমণ প্রতিহত করতে পারেনি, যা জার্মান সৈন্যদের আরও অরক্ষিত করে তুলেছিল। সোভিয়েত ইউনিয়নের জন্য স্টালিনগ্রাদের বিজয় ছিল একটি সামরিক ও রাজনৈতিক বিজয়। এটি বিশ্বকে দেখিয়েছিল যে সোভিয়েত প্রতিরোধ ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীকে পরাজিত করতে সক্ষম। দেশের অভ্যন্তরে যুদ্ধ জাতীয় ঐক্য এবং শত্রুর বিরুদ্ধে শক্তির প্রতীকে পরিণত হয়েছিল। স্টালিনগ্রাদের পর লাল সেনাবাহিনী বেশ কয়েকটি আক্রমণাত্মক অভিযান শুরু করে। তারা কুর্স্ক, বেলগোরোদ এবং খার্কিভের মতো গুরুত্বপূর্ণ শহরসমূহ মুক্ত করতে সক্ষম হয়। তবে এই দ্রুত অগ্রগতি সোভিয়েত রেখাগুলিকে অতিমাত্রায় প্রসারিত করে ফেলে এবং জার্মান বাহিনী ১৯৪৩ সালের মার্চ মাসে একটি পাল্টা আক্রমণ চালানোর সুযোগ লাভ করে। এরিক ফন ম্যানস্টেইনের অধীনে জার্মানি খারকোভ পুনরুদ্ধার করে একটি আক্রমণে যা দেখিয়েছিল যে তারা এখনও বিপজ্জনক হতে পারে। এই সামরিক বিজয় হিটলার এবং তার জেনারেলদের পরিস্থিতি আবার পরিবর্তন করার জন্য একটি নতুন আক্রমণ শুরু করার আশা দিয়েছিল, অপারেশন সিটাডেল। স্টালিনগ্রাদের পর জার্মানিতে যুদ্ধ পরিচালনার পদ্ধতিও পরিবর্তিত হয়েছিল। হিটলার তার নিজস্ব জেনারেলদের অবিশ্বাস করে ক্রমশ সামরিক সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে শুরু করেছিলেন। এর ফলে সিদ্ধান্ত গ্রহণ ধীর এবং কম নমনীয় হয়ে পড়েছিল। পরাজয় জার্মানিতে মনোবলকেও প্রভাবিত করেছিল। যদিও প্রচারণা ক্ষতির গুরুত্ব হ্রাস করার চেষ্টা করেছিল, সবার কাছে স্পষ্ট ছিল যে পরিস্থিতি পরিবর্তিত হয়েছে। পূর্বে দ্রুত বিজয়ের আশা ম্লান হয়ে যাচ্ছিল। সামরিক দৃষ্টিকোণ থেকে স্টালিনগ্রাদ জার্মানিদের এই স্বীকারোক্তিতে বাধ্য করেছিল যে তারা কেবল দ্রুত ও আকস্মিক আক্রমণের মাধ্যমেই বিজয়ী হতে পারবে না। যুদ্ধটি এখন একটি প্রতিরোধমূলক সংগ্রামে রূপান্তরিত হয়েছিল, যেখানে সম্পদের পরিমাণ, সরবরাহ ব্যবস্থা এবং সৈন্য ও সামরিক সরঞ্জাম পুনঃপ্রতিষ্ঠার ক্ষমতা অধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এই প্রেক্ষাপটে সোভিয়েত ইউনিয়ন তাদের বিশাল জনসংখ্যা এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের কাছ থেকে প্রাপ্ত ল্যান্ড লিজ সহায়তার কারণে সুবিধাজনক অবস্থানে ছিল। স্টালিনগ্রাদের যুদ্ধ থেকে প্রাপ্ত কঠোর শিক্ষা সত্ত্বেও হিটলার পুনরায় একটি বৃহৎ আক্রমণাত্মক অভিযান, মেজর অফেন্সিভ, পরিচালনার সিদ্ধান্ত নেন। এবারের লক্ষ্যবস্তুতে পরিণত হয় কুর্স্ক। পরিকল্পনা ছিল কুর্স্কের প্রোট্রুশন, স্যালিয়েন্ট এলাকায় একটি কেন্দ্রীভূত আক্রমণ চালানো, সোভিয়েত বাহিনীকে ঘেরাও, এনসার্কেলমেন্ট করে ফেলা এবং লাল সেনাবাহিনীর একটি বৃহৎ অংশকে ধ্বংস করার।
কিন্তু ১৯৪৩ সালে লাল সেনাবাহিনী ১৯৪১ সালের সেনাবাহিনীর চেয়ে আলাদা ছিল। তারা তাদের ভুল থেকে শিখেছিল, তাদের সরঞ্জাম উন্নত করেছিল এবং প্রতিরোধ করার জন্য প্রস্তুত ছিল। জার্মানির জন্য কুর্স্ক সুবিধা পুনরুদ্ধারের শেষ সুযোগের প্রতিনিধিত্ব করেছিল। সোভিয়েত ইউনিয়নের জন্য এটি তাদের পুনরুদ্ধার নিশ্চিত করার এবং চূড়ান্ত বিজয়ের দিকে অগ্রসর হওয়ার সুযোগ ছিল। উভয় সেনাবাহিনী এমন একটি সংঘর্ষের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছিল যা সমগ্র যুদ্ধের অন্যতম বৃহত্তম এবং মুখোমুখি সংঘর্ষ হবে। কুর্স্ক স্যালিয়েন্টের উদ্ভব। স্টালিনগ্রাদে সোভিয়েত বিজয় এবং ১৯৪২-১৯৪৩ সালের শীতকালে জার্মানদের পশ্চাদপসরণের পর পূর্বাঞ্চলীয় ফ্রন্টের মানচিত্র পরিবর্তিত হয়েছিল। উত্তরে ওরেল এবং দক্ষিণে বেলগোরদ শহরগুলির মধ্যে যুদ্ধ লাইনে একটি প্রোট্রুশন স্যালিয়েন্ট তৈরি হয়েছিল। সেই প্রোট্রুশনের কেন্দ্রে ছিল কুর্স্ক শহর। জার্মান লাইনের পশ্চিমে প্রসারিত এই অঞ্চলটি স্টালিনগ্রাদের পর বেশ কয়েকটি অঞ্চল মুক্তকারী সোভিয়েত আক্রমণের ফলস্বরূপ তৈরি হয়েছিল। জার্মানদের জন্য প্রোট্রুশনটি একটি হুমকি স্বরূপ ছিল, সেখান থেকে লাল সেনাবাহিনী একাধিক দিকে নতুন আক্রমণ শুরু করতে পারত। অন্যদিকে সোভিয়েতদের জন্য এটি ছিল বিপুল ব্যয়ে অর্জিত একটি অগ্রবর্তী অবস্থান, যা তাদের যে কোনো মূল্যে রক্ষা করতে হয়েছিল। কুর্স্ক প্রোট্রুশনটি প্রায় ২৫০ কিলোমিটার চওড়া এবং ১৬০ কিলোমিটার গভীর ছিল। সামরিক পরিভাষায় এর আকৃতি সুবিধা এবং ঝুঁকি উভয়ই বহন করত। যদি জার্মানরা একই সময়ে উত্তর এবং দক্ষিণ উভয় ফ্ল্যাঙ্কে শক্তিশালী আক্রমণ করত, তবে তারা ভিতরে থাকা সোভিয়েত সৈন্যদের ঘিরে ফেলতে পারত। জার্মান হাই কমান্ড এই ধারণাটিকে লাল সেনাবাহিনীকে আঘাত করার, বিপুল সংখ্যক সৈন্য ধ্বংস করার এবং পূর্বে উদ্যোগ পুনরুদ্ধার করার সুযোগ হিসাবে দেখেছিল। ১৯৪৩ সালের প্রথম মাসগুলিতে সোভিয়েতরা জার্মান সৈন্যদের পিছনে ঠেলে দেওয়ার সাথে সাথে প্রোট্রুশনের সৃষ্টি ধীরে ধীরে ঘটেছিল। তবে সোভিয়েত অগ্রগতির নিজস্ব বিস্তৃতি তাদের সেনাবাহিনীকে অরক্ষিত করে তুলেছিল। সোভিয়েতরা যখন কুর্স্কে তাদের অবস্থান শক্তিশালী করছিল, তখন হিটলার, ম্যানস্টাইন এবং মডেলের অধীনে জার্মানরা প্রোট্রুশনটিকে চূর্ণ করার জন্য একটি বড় আক্রমণাত্মক অভিযানের পরিকল্পনা শুরু করেছিল। সেই সময়ে সামগ্রিক পরিস্থিতি জার্মানির জন্য জটিল ছিল। ১৯৪৩ সালের মার্চ মাসে খার্কভ পুনরুদ্ধারে কৌশলগত সাফল্য সত্ত্বেও ভেরমাক্ট প্রচুর হতাহতের শিকার হয়েছিল। তাদের পদাতিক ডিভিশন দুর্বল হয়ে গিয়েছিল এবং যদিও টাইগ্রেস এবং প্যান্থারের মতো নতুন মডেলের ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছিল, তাদের বেশিরভাগ বাহিনী পুরানো মডেলের উপর নির্ভরশীল ছিল। অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন সামরিক পুনর্গঠনের পূর্ণ পর্যায়ে ছিল। ১৯৪১ এবং ১৯৪২ সালে আঘাতের শিকার হওয়ার পর লাল সেনাবাহিনী তাদের সৈন্যদের আরও ভালোভাবে সংগঠিত করতে, পদাতিক, আর্টিলারি এবং সাঁজোয়া যানের সমন্বিত আক্রমণ সমন্বয় করতে এবং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে শিখেছিল। এছাড়াও মিত্রশক্তির ল্যান্ড-লিজ সাহায্য কর্মসূচির মাধ্যমে জোরদার করা সোভিয়েত অস্ত্র ও যান উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। সপ্তাহ অতিবাহিত হওয়ার সাথে সাথে কুর্স্ক প্রোট্রুশনটি বাহিনী সমাবেশের একটি অঞ্চলে রূপান্তরিত হয়েছিল। উভয় পক্ষ প্রোট্রুশনের চারপাশে বিপুল সংখ্যক সৈন্য, ট্যাঙ্ক, কামান এবং বিমান কেন্দ্রীভূত করেছিল। অঞ্চলটি একটি অনিবার্য যুদ্ধের জন্য প্রস্তুত মঞ্চে পরিণত হয়েছিল। জার্মান পক্ষ থেকে পরিকল্পিত অভিযানটির কোডনাম ছিল অপারেশন সিটাডেল। এর উদ্দেশ্য ছিল দুটি যুগপথ আক্রমণ চালানো, একটি উত্তর থেকে জেনারেল ওয়াল্টার মডেলের নেতৃত্বে এবং অন্যটি দক্ষিণ থেকে এরিক ফন ম্যানস্টেইনের অধীনে। লক্ষ্য ছিল প্রোট্রুশনটি বন্ধ করা এবং ভিতরে আটকা পড়া সোভিয়েত বাহিনীকে ধ্বংস করা। তবে অপারেশন সিটাডেল বেশ কয়েকবার বিলম্বিত হয়েছিল। হিটলার আক্রমণের সঠিক সময় নিয়ে দ্বিধায় ছিলেন। তার অন্যতম আশা ছিল সাফল্যের নিশ্চয়তা দেওয়ার জন্য পর্যাপ্ত টাইগ্রেস এবং প্যান্থার ট্যাঙ্ক আসার জন্য অপেক্ষা করা। এই বিলম্বগুলি সোভিয়েতদের তাদের প্রতিরক্ষা জোরদার করতে এবং বিস্তৃত স্থলমাইন, আর্টিলারি অবস্থান এবং মোবাইল রিজার্ভের উপর ভিত্তি করে একটি বহুলাইন প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত করতে সুযোগ দিয়েছিল। যখন জার্মানরা সৈন্য ও সরঞ্জাম সংগ্রহ করছিল, সোভিয়েতরাও তাদের সামরিক গোয়েন্দা তথ্য জোরদার করছিল। গুপ্তচরদের একটি নেটওয়ার্ক এবং যোগাযোগ ব্যবস্থার বাধা দানের মাধ্যমে সোভিয়েত হাই কমান্ড, যা স্তাবকা নামে পরিচিত, জার্মান পরিকল্পনা সম্পর্কে নির্ভুল তথ্য পেয়েছিল। তারা জানত যে আক্রমণ আসন্ন, তারা জানত কোথায় এটি কেন্দ্রীভূত হবে এবং তারা কী ধরনের বাহিনীর মুখোমুখি হবে। কুর্স্ক প্রোট্রুশনের জন্ম এবং একটি গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যে এর রূপান্তর ছিল এমন একটি প্রক্রিয়া যা আঞ্চলিক অগ্রগতি, কৌশলগত প্রয়োজনীয়তা এবং ইতিমধ্যে পরিবর্তিত হওয়া একটি যুদ্ধের গতিশীলতাকে একত্রিত করেছিল। কুর্স্ক কেবল একটি ভৌগোলিক বিন্দু ছিল না,
এটি এমন একটি মঞ্চ ছিল যেখানে জার্মানি তার শক্তি পুনরুদ্ধার করার চেষ্টা করবে এবং যেখানে সোভিয়েত ইউনিয়ন তার পুনরুদ্ধারকে সুসংহত করতে চাইবে। সংঘর্ষ আসন্ন ছিল। ইতিহাসের বৃহত্তম ট্যাঙ্ক বাহিনী এমন একটি যুদ্ধে মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল যা পরবর্তী বছরগুলিতে পূর্বাঞ্চলীয় ফ্রন্টের নিয়ন্ত্রণ নির্ধারণ করবে। অপারেশন সিটাডেল, জার্মান পরিকল্পনা ও কৌশল। 1942-1943 সালের শীতকালে ফ্রন্ট স্থিতিশীল করার এবং খার্কিভ আংশিকভাবে পুনরুদ্ধার করার পর জার্মান সর্বোচ্চ কমান্ড পূর্বে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার একটি উপায় খুঁজছিল। অপারেশন সিটাডেল সেই সুযোগ হিসেবে পরিকল্পিত হয়েছিল। এর প্রধান লক্ষ্য ছিল একটি চিমটি আক্রমণের মাধ্যমে কুর্স্ক স্যালিয়েন্টকে চূর্ণ করা এবং বিপুল সংখ্যক সোভিয়েত ডিভিশনকে ধ্বংস করা। স্টালিনগ্রাদের বিপর্যয়ের পর শক্তি প্রদর্শনের প্রয়োজনীয়তা দ্বারা চালিত হয়ে এডলফ হিটলার একটি বড় আকারের আক্রমণের ধারণাকে সমর্থন করেছিলেন। তার বেশ কয়েকজন জেনারেলের সন্দেহ প্রকাশ করা সত্ত্বেও হিটলার জোর দিয়েছিলেন যে কুর্স্কে বিজয় জার্মান উদ্যোগ পুনরুদ্ধার করবে এবং ফ্রন্ট ও পশ্চাৎ উভয় ক্ষেত্রেই মনোবল জোরদার করবে। পরিকল্পনাটি ছিল স্যালিয়েন্টের উত্তর ও দক্ষিণ দিক থেকে দুটি যুগপথ আক্রমণ শুরু করা। উত্তরে ওয়াল্টার মডেলের অধীনে নবম সেনাবাহিনী ওরিয়ল অঞ্চল থেকে কুর্স্কের দিকে অগ্রসর হওয়ার কথা ছিল। দক্ষিণে হারমান হথের চতুর্থ প্যাঞ্জার সেনাবাহিনী এবং আর্মি ডিটাচমেন্ট ক্যাম্প অফ বেলগোরোদ থেকে উত্তরে আক্রমণ করার কথা ছিল। উভয় আক্রমণ সফল হলে স্যালিয়েন্টে থাকা সোভিয়েত বাহিনী আটকা পড়বে এবং ধ্বংস হবে। জার্মানরা এই অভিযানের জন্য তাদের সেরা ইউনিটগুলিকে কেন্দ্রীভূত করার পরিকল্পনা করেছিল। এসএস প্যাঞ্জার কর্পসের মতো অভিজাত ডিভিশনগুলি অংশগ্রহণ করবে এবং টাইগ্রা ও প্যান্থারের মতো নতুন ট্যাঙ্ক মডেলগুলি মোতায়েন করা হবে। আশা ছিল যে এই সাজোয়া যানগুলির প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব লাল সেনাবাহিনীর বিরুদ্ধে সংখ্যাগত দুর্বলতা পূরণ করবে। তবে পরিকল্পনা প্রক্রিয়া সমস্যায় পূর্ণ ছিল। হিটলার বেশ কয়েকবার অভিযানের শুরুর তারিখ পিছিয়ে দেন। প্রথমে এপ্রিল মাসে আক্রমণ শুরু করার কথা ছিল, কিন্তু পর্যাপ্ত নতুন ট্যাঙ্কের অভাব এবং আবহাওয়ার পরিস্থিতি পরিকল্পনার বিলম্ব ঘটায়। চূড়ান্ত তারিখ 1943 সালের জুলাই মাসের শুরুতে নির্ধারণ করা হয়েছিল। এই অপেক্ষা, যদিও জার্মানদের আরও সরঞ্জাম সংগ্রহ করতে অনুমতি দিয়েছিল, সোভিয়েতদের তাদের প্রতিরক্ষা জোরদার করার সময়ও দিয়েছিল। তাদের গোয়েন্দা নেটওয়ার্কের জন্য ধন্যবাদ। সোভিয়েতরা জানত যে কুর্স্ক স্যালিয়েন্টের বিরুদ্ধে একটি বৃহৎ আকারের আক্রমণ প্রস্তুত করা হচ্ছে এবং তারা সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছিল। আরেকটি সমস্যা ছিল জার্মান জেনারেলদের নিজেদের মধ্যে মতবিরোধ। উত্তরে আক্রমণের দায়িত্বে থাকা ওয়াল্টার মডেল দ্রুত সাফল্যের সম্ভাবনা সম্পর্কে সন্দিহান ছিলেন। ক্রমবর্ধমান সোভিয়েত দূরগুলি পর্যবেক্ষণ করে মডেল আক্রমণ স্থগিত বা বাতিল করার প্রস্তাব করেছিলেন, কিন্তু হিটলার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। এরিক ফন ম্যানস্টাইনের মতো অন্যরা আরও আশাবাদী ছিলেন, যদিও তারা স্বীকার করেছিলেন যে সোভিয়েতদের বিস্মিত করতে পারলেই কেবল একটি সফল আক্রমণ সম্ভব। সিটাডেলের জার্মান কৌশল পূর্ববর্তী অভিযানের মূলনীতি বজায় রেখেছিল: সাজোয়া যান, আর্টিলারি এবং বিমান সহায়তার কেন্দ্রীভূত ব্যবহারের মাধ্যমে একটি বড় বিজয় অর্জন করা। মডেলটি ব্লিটজক্রিগের উপর ভিত্তি করে তৈরি ছিল, যদিও 1943 সালের পরিস্থিতি 1941 সালের মতো ছিল না। লাল সেনাবাহিনী এখন আরও শক্তিশালী, আরও সুসংগঠিত এবং ব্যাপক আক্রমণ মোকাবেলায় আরও প্রস্তুত ছিল। শক্তির দিক থেকে জার্মানি অভিযানের জন্য প্রায় 9 লক্ষ সৈন্য, প্রায় 2700 ট্যাঙ্ক ও স্বচালিত কামান, 10,000-এর বেশি আর্টিলারি কামান এবং প্রায় 2000 বিমান সংগ্রহ করেছিল। এটি একটি বিশাল সমাবেশ ছিল, তবে সোভিয়েত প্রতিরক্ষা শক্তির তুলনায় এখনও কম ছিল, যারা কুর্স্ক এলাকায় প্রায় 13 লক্ষ সৈন্য এবং প্রায় 3600 ট্যাঙ্ক মোতায়েন করেছিল। হিটলার আত্মবিশ্বাসী ছিলেন যে নতুন সাজোয়া যান, বিশেষ করে টাইগ্রা এবং প্যান্থারের ব্যবহার পার্থক্য গড়ে তুলবে। টাইগ্রা তার শক্তিশালী কামান এবং পুরু বর্মের সাথে খোলা যুদ্ধে সোভিয়েত ট্যাঙ্কগুলির চেয়ে উন্নত ছিল। প্যান্থার, যদিও দ্রুত এবং আধুনিক, যুদ্ধের আগে সম্পূর্ণরূপে সমাধান করা যায়নি এমন প্রযুক্তিগত সমস্যা ছিল। এই ত্রুটিগুলি সত্ত্বেও শত্রুদের প্রতিরক্ষা লাইন ভেঙে ফেলার ক্ষমতার উপর অনেক আস্থা রাখা হয়েছিল। বিমান সহায়তাকেও একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হতো। লুফটওয়াফে স্থল অগ্রগতির আগে এবং চলাকালীন সোভিয়েত অবস্থানে আক্রমণ করার কথা ছিল সাজোয়া যানগুলির জন্য পথ পরিষ্কার করা এবং শত্রুদের প্রতিরোধ হ্রাস করা। এত প্রস্তুতির পরেও জার্মানির জন্য পরিস্থিতি অনুকূল ছিল না। শক্তির ভারসাম্য পরিবর্তিত হয়েছিল, কৌশলগত বিস্ময় প্রায় অসম্ভব ছিল এবং বিলম্ব লাল সেনাবাহিনীকে খনি, দুর্গ এবং পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত রিজার্ভে পরিপূর্ণ গভীরতায় বেশ কয়েকটি প্রতিরক্ষা লাইন তৈরি করতে অনুমতি দিয়েছিল। অপারেশন সিটাডেল একটি বড় ঝুঁকি উপস্থাপন করেছিল।
জার্মানির জন্য এটি পূর্বে সুবিধা পুনরুদ্ধারের জন্য প্রায় মরিয়া প্রচেষ্টা ছিল। যদি এটি ব্যর্থ হয়, লাল সেনাবাহিনী কেবল প্রতিরোধই করবে না, বরং একটি স্থায়ী আক্রমণে যেতে পারত যা রাশিয়ায় জার্মানির পুরো অবস্থানকে বিপন্ন করবে। 1943 সালের 5 জুলাই, কয়েক সপ্তাহ ধরে সমাবেশ এবং বিলম্বের পর, অবশেষে আক্রমণ শুরু হয়েছিল। দুটি জার্মান সেনাবাহিনী এমন এক শত্রুর বিরুদ্ধে অগ্রসর হয়েছিল যে ইতিমধ্যেই অপেক্ষা করছিল, পরীক্ষায় আবদ্ধ এবং প্রতিরোধ করতে দৃঢ়প্রতিজ্ঞ। কুর্স্কের যুদ্ধ শুরু হয়েছিল। সোভিয়েত প্রস্তুতি, প্রতিরক্ষা, গোয়েন্দা এবং সরবরাহ। জার্মানি যখন কুর্স্ক স্যালিয়েন্টের উপর তাদের আক্রমণের পরিকল্পনা করছিল, তখন সোভিয়েত ইউনিয়ন নিশ্চুপ বসে থাকেনি। তাদের গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে সোভিয়েত উচ্চ কমান্ড শুরু থেকেই জানতে পেরেছিল যে জার্মানরা একটি বড় আকারের আক্রমণাত্মক প্রস্তুতি নিচ্ছে। এই গোয়েন্দা তথ্য একটি গভীর ও সুসংগঠিত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। স্তাবকার নির্দেশনায় লাল সেনাবাহিনী জার্মান আক্রমণ প্রতিহত করার পর পাল্টা আক্রমণ চালানোর সিদ্ধান্ত নিয়েছিল। এই লক্ষ্য অর্জনের জন্য সোভিয়েতরা যুদ্ধের ইতিহাসের অন্যতম জটিল প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছিল। কুর্স্কের প্রতিরক্ষা শুধু সাধারণ পরীক্ষার সারি ছিল না, এটি ছিল সুসজ্জিত অবস্থানের একাধিক স্তর বিশিষ্ট জাল, যা শত্রুর অগ্রগতিকে ধীরগতির করে দুর্বল করে শেষে থামানোর জন্য ডিজাইন করা হয়েছিল। স্যালিয়েন্টের চারপাশে 6টি পর্যন্ত প্রতিরক্ষা লাইন তৈরি করা হয়েছিল। প্রতিটি লাইনে ছিল কিলোমিটার জুড়ে পরীক্ষা, মাইনফিল্ড, গোপন আর্টিলারি অবস্থান, মেশিনগান নেস্ট, অ্যান্টি ট্যাঙ্ক বাধা এবং সুকৌশলে লুকানো আশ্রয়স্থল। মূল ধারণা ছিল সহজ: জার্মান সাঁজোয়া বাহিনীকে এক আক্রমণে প্রতিরক্ষা ভেদ করতে বাধা দেওয়া এবং তাদের একের পর এক প্রতিরক্ষা লাইনের মুখোমুখি হতে বাধ্য করা। মাইন স্থাপনের পরিমাণ ছিল বিশাল। প্রধান আক্রমণ পথে 5 লক্ষেরও বেশি অ্যান্টি ট্যাঙ্ক ও অ্যান্টি পার্সোনেল মাইন পুঁতে রাখা হয়েছিল। এই মাইনগুলি শত্রুর অগ্রগতিকে ব্যাহত করবে এবং জার্মান ট্যাঙ্কগুলিকে ধীর গতিতে চলতে বাধ্য করবে, যাতে আর্টিলারি ও ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র দিয়ে সহজেই তাদের ধ্বংস করা যায়। সোভিয়েত আর্টিলারি প্রতিরক্ষা ব্যবস্থায় মুখ্য ভূমিকা পালন করেছিল। জার্মানরা যখন লাইন ভাঙার চেষ্টা করবে, তখনই ব্যাপক গোলাবর্ষণ করার জন্য কৌশলগত স্থানে হাজার হাজার কামান ও কাত্যুষা রকেট লঞ্চার মোতায়েন করা হয়েছিল। এছাড়াও মোবাইল রিজার্ভ ইউনিট স্থাপন করা হয়েছিল যারা শত্রুর অগ্রগতির স্থানে দ্রুত পাল্টা আক্রমণ চালাতে সক্ষম ছিল। লাল সেনাবাহিনী তাদের অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছিল। যুদ্ধের প্রথম বছরের বিপরীতে এখন তাদের সৈন্যরা পদাতিক, সাঁজোয়া যান ও আর্টিলারির মধ্যে সমন্বয় সাধনে আরও ভালোভাবে প্রশিক্ষিত ছিল। ইউনিটগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছিল এবং সোভিয়েত কমান্ডারদের যুদ্ধক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার বেশি স্বাধীনতা দেওয়া হয়েছিল। উৎপাদন ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছিল। 1942 ও 1943 সালে তাদের যুদ্ধশিল্প ট্যাঙ্ক, কামান, বিমান ও গোলাবারুদের উৎপাদন ব্যাপকভাবে বাড়িয়েছিল। এই উৎপাদন বৃদ্ধি সম্ভব হয়েছিল উরাল পর্বতমালায় কারখানা স্থানান্তর এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের ল্যান্ড-লিজ সাহায্য কর্মসূচির কারণে। কুর্স্কে টি-34 ট্যাঙ্ক সোভিয়েত সাঁজোয়া বাহিনীর মূল শক্তি ছিল। যদিও তারা জার্মান টাইগার ট্যাঙ্কের সমকক্ষ ছিল না, কিন্তু তাদের সংখ্যাধিক্য ও সহজলভ্যতা তাদের শক্তিশালী করে তুলেছিল। এছাড়াও লাল সেনাবাহিনী শত্রুর অগ্রগতি মোকাবেলায় অ্যান্টি ট্যাঙ্ক কামান ও অ্যাম্বুশ বিশেষজ্ঞ ইউনিট মোতায়েন করেছিল। আকাশে, যদিও লুফটওয়াফে তখনও শ্রেষ্ঠত্ব বজায় রেখেছিল, সোভিয়েত বিমান বাহিনী আগের বছরের তুলনায় অনেক বেশি সংগঠিত ছিল। স্তাবকা গভীরে রিজার্ভ বাহিনীও মোতায়েন করেছিল, যারা জার্মানরা যদি প্রথম প্রতিরক্ষা লাইন ভেদ করতে সক্ষম হয় তাহলে ব্যবহৃত হতো। এই রিজার্ভে ছিল সম্পূর্ণ ট্যাঙ্ক ও পদাতিক সেনাবাহিনী, যারা যুদ্ধের নিষ্পত্তিমূলক মুহূর্তে হস্তক্ষেপ করতে প্রস্তুত ছিল। কমান্ড কাঠামোয় পূর্বের যুদ্ধের তুলনায় বড় পরিবর্তন এসেছিল। স্ট্যালিন, যিনি আগে সরাসরি কৌশলগত সিদ্ধান্তে হস্তক্ষেপ করতেন, এখন ঝুক, রোকোসোভস্কি ও ভাতুতিনের মতো জেনারেলদের বেশি স্বাধীনতা দিয়েছিলেন। এই নমনীয়তা অপারেশনগুলোকে দ্রুততর ও রাজনৈতিক ভুলের ঝুঁকি কম করেছিল। সোভিয়েত প্রস্তুতি এতটাই পুঙ্খানুপুঙ্খ ও সম্পূর্ণ ছিল যে সৈন্যরা নিজেরাই বুঝতে পেরেছিল তারা এক ঐতিহাসিক পরীক্ষার মুখোমুখি। এটি শুধু একটি সেক্টরের প্রতিরক্ষা ছিল না, বরং সমগ্র সোভিয়েত ইউনিয়নের পুনরুদ্ধার কৌশলের প্রতিরক্ষা ছিল। যদি জার্মানরা কুর্স্ক ভেদ করতে সক্ষম হতো, লাল সেনাবাহিনীকে আবার পশ্চাদপসরণ করতে হতো। আর যদি তারা প্রতিরোধ করতে পারত, তাহলে চূড়ান্ত বিজয়ের পথ উন্মুক্ত হতো। সোভিয়েতদের জন্য কুর্স্ক শুধু আরেকটি যুদ্ধ ছিল না, এটি ছিল প্রমাণ করার মুহূর্ত যে তারা শিখেছে, প্রতিরোধ করেছে এবং এখন জয়লাভ করতে পারে।
তাদের প্রতিরক্ষা অবস্থানে রিজার্ভ প্রস্তুত এবং বাহিনী সজাগ থাকা অবস্থায় লাল সেনাবাহিনী জার্মান আক্রমণের জন্য অপেক্ষা করছিল। প্রতিটি সৈন্য, প্রতিটি কমান্ডার, প্রতিটি আর্টিলারি ব্যাটারি জানত যে আসন্ন এই সংঘর্ষ পুরো পূর্ব ফ্রন্টের যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণ করবে। প্রখরবকার যুদ্ধ এবং বাক পরিবর্তন। 1943 সালের 12 জুলাই প্রখরবকা নামক ছোট জনপদের কাছাকাছি ইতিহাসের সবচেয়ে তীব্র এবং রক্তক্ষয়ী ট্যাঙ্ক যুদ্ধগুলির মধ্যে একটি সংঘটিত হয়েছিল। বেশ কয়েক দিনের কঠিন যুদ্ধের পর জার্মান বাহিনী কুর্স্ক স্যালিয়েন্টের দক্ষিণে অগ্রসর হতে সক্ষম হয়েছিল। তবে তারা সোভিয়েত প্রতিরক্ষা ভেদ করতে পারেনি। তাদের অগ্রগতি রোধ করতে এবং যুদ্ধের গতিপথ পরিবর্তন করতে লাল সেনাবাহিনী এই অঞ্চলে একটি বিশাল পাল্টা আক্রমণ শুরু করেছিল। এসএস প্যাঞ্জার কর্পস জার্মান সেনাবাহিনীর সবচেয়ে অভিজাত কিছু ডিভিশন নিয়ে গঠিত, যেমন লাইবস্ট্যান্ডার্টে, ডাস রাইক এবং টোটেনকফ, প্রখরবকার দিকে জার্মান অগ্রগতির নেতৃত্ব দিচ্ছিল। তাদের বিপরীতে জেনারেল পাভেল রটমিস্ত্রভের অধীনে পঞ্চম গার্ডস ট্যাঙ্ক আর্মি তাদের থামানোর দায়িত্বে ছিল। সংঘর্ষটি ছিল নৃশংস। খোলা মাঠ, খাদ এবং বনভূমি সহ তুলনামূলকভাবে ছোট একটি স্থানে 12 শতাধিক ট্যাঙ্ক এবং সাজোয়া যান মুখোমুখি হয়েছিল। যুদ্ধ খুব কাছ থেকে হয়েছিল, অনেক ক্ষেত্রে 5 মিটারেরও কম দূরত্বে। এটি আংশিকভাবে সেই সুবিধা বাতিল করে দিয়েছিল যা টাইগ্রেসের মতো ভারী জার্মান ট্যাঙ্কগুলির দীর্ঘ দূরত্বে ছিল। ভোর থেকে সোভিয়েতরা ব্যাপক সম্মুখ আক্রমণ শুরু করে। তাদের হালকা এবং দ্রুত চালনাযোগ্য টি-34 ট্যাঙ্কগুলি জার্মান অবস্থানের বিরুদ্ধে ঢেউয়ের পর ঢেউজে অগ্রসর হয়। সোভিয়েত কৌশলটি সহজ কিন্তু ঝুঁকিপূর্ণ ছিল, টাইগ্রেসের কামানের শ্রেষ্ঠত্বকে নিরপেক্ষ করার জন্য যথেষ্ট কাছে যাওয়া এবং জার্মানদের প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করতে বাধ্য করা। যুদ্ধটি বিশৃঙ্খল সংঘর্ষের একটি সিরিজে পরিণত হয়েছিল। যুদ্ধক্ষেত্র দ্রুত ধ্বংসপ্রাপ্ত যান, ধোঁয়া এবং বিস্ফোরণের গর্তে ভরে গিয়েছিল। উভয় পক্ষের আর্টিলারি এবং বিমান বাহিনী ক্রমাগত হস্তক্ষেপ করে ধ্বংসজ্ঞ আরও বাড়িয়ে তোলে। ভূখণ্ড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ঢেউতোলানো ভূমি, খাদ এবং প্রাকৃতিক বাধাগুলি জার্মান ট্যাঙ্কগুলির চলাচলকে কঠিন করে তুলেছিল, যা খোলা মাঠে যুদ্ধের জন্য নকশা করা হয়েছিল। সোভিয়েত টি-34 ট্যাঙ্কগুলি, যদিও আরও দুর্বল, অপ্রত্যাশিত অবস্থান থেকে আক্রমণ করার জন্য ভূখণ্ডের আরও ভালো ব্যবহার করতে সক্ষম হয়েছিল। উভয়পক্ষেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। কয়েক ঘণ্টার মধ্যে শত শত ট্যাঙ্ক ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সাজোয়া যানগুলির সাথে থাকা পদাতিক সৈন্যরাও আর্টিলারি এবং মেশিনগানের ক্রসফায়ারে আটকা পড়ে বিপুল সংখ্যক হতাহতের শিকার হয়েছিল। সোভিয়েতদের সাহস সত্ত্বেও পঞ্চম গার্ডস ট্যাঙ্ক আর্মি ভারী ক্ষতির শিকার হয়েছিল এবং এসএস প্যাঞ্জার কর্পসকে ধ্বংস করতে ব্যর্থ হয়েছিল। তবে তাদের আক্রমণ জার্মান অগ্রগতি থামাতে সক্ষম হয়েছিল। এসএস ডিভিশনগুলি কয়েকদিন ধরে যে গতি নিয়ে অগ্রসর হচ্ছিল তা প্রখরবকাতে থেমে যায়। যুদ্ধক্ষেত্রে তাৎক্ষণিকভাবে কোনো স্পষ্ট বিজয়ী ছিল না। জার্মানরা তাদের কিছু অবস্থান ধরে রেখেছিল, কিন্তু তাদের আক্রমণ চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট শক্তি ছিল না। তাদের সাজোয়া যানের ক্ষতি প্রতিস্থাপন করা কঠিন ছিল এবং সময় তাদের বিপক্ষে যাচ্ছিল। প্রখরবকাতে যখন যুদ্ধ চলছিল, তখন ফ্রন্টের অন্যান্য অংশে সোভিয়েতরা নতুন আক্রমণ শুরু করেছিল, যেমন কুর্স্কের উত্তরে অপারেশন কুতুজ। এই আক্রমণগুলি জার্মানদের সেই সৈন্য ও সম্পদ সরিয়ে নিতে বাধ্য করেছিল যা মূলত অপারেশন সিটাডেলকে সমর্থন করার জন্য নির্ধারিত ছিল। 1943 সালের 13 জুলাই হিটলার কুর্স্কে আক্রমণ স্থগিত করার নির্দেশ দেন। সিসিলিতে মিত্রশক্তির অবতরণের খবর কৌশলগত পরিস্থিতি আরও খারাপ করে তুলেছিল। জার্মানি আর কেবল পূর্বে তাদের বাহিনী কেন্দ্রীভূত করার সামর্থ্য রাখত না। এখন তাদের পশ্চিমা ফ্রন্টেও নিজেদের রক্ষা করতে হয়েছিল। প্রখরবকার যুদ্ধ অপারেশন সিটাডেলের বাক পরিবর্তনকারী মুহূর্ত ছিল। যদিও লাল সেনাবাহিনীকে জীবন ও সরঞ্জামের ক্ষেত্রে খুব বেশি মূল্য দিতে হয়েছিল, তারা তাদের প্রধান লক্ষ্য অর্জন করেছিল, জার্মান আক্রমণ থামানো। প্রখরবকার পর জার্মানরা পূর্বে উদ্যোগ পুনরুদ্ধারের সম্ভাবনা হারিয়ে ফেলেছিল। লাল সেনাবাহিনী অন্যদিকে পাল্টা আক্রমণের একটি সিরিজ প্রস্তুত করতে শুরু করেছিল যা জার্মানদের পিছনে ঠেলে দেবে এবং অবশেষে বার্লিনের দিকে যাওয়ার পথ শুরু করবে। প্রখরবকা কেবল একটি ট্যাঙ্ক যুদ্ধ ছিল না। এটি ছিল সেই মুহূর্ত যখন পূর্বাঞ্চলীয় ফ্রন্টের যুদ্ধ চূড়ান্তভাবে পরিবর্তিত হয়েছিল। সেখান থেকে ভেরমাক্ট আর পূর্বে কোনো বড় আক্রমণ শুরু করবে না। লাল সেনাবাহিনী যুদ্ধের নিয়ন্ত্রণ নিয়েছিল এবং সংঘাতের শেষ পর্যন্ত তা ছাড়বে না। সোভিয়েত পাল্টা আক্রমণ এবং জার্মান আক্রমণের পতন। প্রখরবকার যুদ্ধ এবং অপারেশন সিটাডেল স্থগিত করার পর
লাল সেনাবাহিনী দ্রুত প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আক্রমণাত্মক অবস্থানে চলে যায়। যুদ্ধের আগে প্রস্তুতকৃত সোভিয়েত পরিকল্পনা অবিলম্বে বাস্তবায়ন করা হয়। তাদের লক্ষ্য ছিল স্পষ্ট, জার্মানদের ক্ষয়ক্ষতির সুযোগ নিয়ে কুর্স্ক স্যালিয়েন্টের সকল সেক্টরে অঞ্চল পুনরুদ্ধার করা। প্রথম বড় পাল্টা আক্রমণ ছিল অপারেশন কুতুজব, যা ১৯৪৩ সালের 12 জুলাই স্যালিয়েন্টের উত্তরাঞ্চলে ওরিয়ল এলাকায় শুরু হয়। ট্যাঙ্ক, পদাতিক এবং আর্টিলারি বাহিনী দ্বারা শক্তিশালী সোভিয়েত সৈন্যরা ওয়াল্টার মডেলের অধীনে জার্মান নবম সেনাবাহিনীর অবস্থানের উপর আক্রমণ চালায়। শুরু থেকেই অপারেশন সিটাডেল দ্বারা দুর্বল হয়ে পড়া জার্মানরা চাপ সামলাতে মারাত্মক সমস্যার সম্মুখীন হয়। যুদ্ধ অত্যন্ত তীব্র ছিল। সোভিয়েতরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছিল, কঠোর প্রতিরোধ এবং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার মুখোমুখি হয়ে। তবে জার্মানরা অনির্দিষ্টকাল ধরে টিকে থাকতে পারেনি। প্রতিদিন যেতে যেতে তাদের রেখাগুলো দুর্বল হতে থাকে। জুলাই মাসের শেষ নাগাদ ওরিয়লের জার্মান স্যালিয়েন্ট ভেঙে পড়ে। সোভিয়েত সৈন্যরা শহরটি পুনরুদ্ধার করে এবং উত্তরাঞ্চলে জার্মানদের পশ্চাৎসরণে বাধ্য করে। একই সময়ে দক্ষিণ সেক্টরে লাল সেনাবাহিনী আগস্ট মাসের শুরুতে অপারেশন রুমিয়ানসেভ শুরু করে। এই আক্রমণের প্রধান লক্ষ্য ছিল বেলগোরোদ এবং খার্কিভ শহর দুটি মুক্ত করা। এর জন্য ভোরোনেজ ফ্রন্ট এবং স্টেপ ফ্রন্ট, ট্যাঙ্ক ও আর্টিলারির এক বিশাল সমাবেশের সমর্থনে জার্মান অবস্থানের উপর তীব্র আক্রমণ চালায়। ক্লান্ত এবং রিজার্ভ শূন্য জার্মানরা সোভিয়েত অগ্রগতি রোধ করতে ব্যর্থ হয়। ৫ই আগস্ট সোভিয়েত সৈন্যরা বেলগোরোদ মুক্ত করে। একই দিনে মস্কোতে বিজয় উদযাপনের জন্য প্রথমবারের মতো আর্টিলারি স্যালুট দেওয়া হয়। যুদ্ধের সময় একটি গুরুত্বপূর্ণ বিজয় স্মরণে এই প্রথমবার এমন একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। খার্কিভ শহর ছিল পরবর্তী লক্ষ্য। যদিও ম্যানস্টাইনের অধীনে জার্মানরা এক শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করেছিল, সোভিয়েত চাপ ছিল অপ্রতিরোধ্য। কয়েক সপ্তাহ ধরে তীব্র শহুরে যুদ্ধের পর ১৯৪৩ সালের ২৩শে আগস্ট অবশেষে খার্কিভ মুক্ত হয়। খার্কিভের পতন পূর্ব ফ্রন্টে জার্মান সেনাবাহিনীর জন্য এক ধ্বংসাত্মক আঘাত ছিল। এটি শুধু কৌশলগত ও শিল্পগতভাবে গুরুত্বপূর্ণ এক শহরের ক্ষতিই বোঝায়নি, বরং এই অঞ্চলে জার্মানদের উদ্যোগ পুনরুদ্ধারের যে কোনো সম্ভাবনারও সমাপ্তি টেনেছিল। কুতুজব ও রুমিয়ানসেভ অপারেশনের সম্মিলিত প্রভাব অপারেশন সিটাডেলের সম্পূর্ণ ব্যর্থতাকে চিহ্নিত করেছিল। তারা শুধু কুর্স্ক স্যালিয়েন্ট ধ্বংস করতে ব্যর্থই হয়নি, বরং আরও বেশি অঞ্চল হারিয়েছিল। সেই মুহূর্ত থেকে লাল সেনাবাহিনী যুদ্ধের শেষ পর্যন্ত পূর্ব ফ্রন্টে নিরবচ্ছিন্ন আক্রমণ চালিয়ে যাবে। সোভিয়েত পাল্টা আক্রমণ আশ্রয়ের সামরিক বিবর্তনও প্রদর্শন করেছিল। পদাতিক, ট্যাঙ্ক, আর্টিলারি ও বিমান বাহিনীর মধ্যে সমন্বয় উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছিল। আক্রমণগুলি গভীরভাবে পরিকল্পিত ছিল, স্পষ্ট লক্ষ্য, মোবাইল রিজার্ভ এবং সৈন্য ও সরঞ্জামের অবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকারী এক লজিস্টিক ব্যবস্থা সহ। অন্যদিকে জার্মান পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছিল। কুর্স্ক ও পরবর্তী আক্রমণে যে ক্ষতি হয়েছিল তা সহজে পূরণ করা সম্ভব হচ্ছিল না। জার্মানি এখন দুই ফ্রন্টে যুদ্ধের সম্মুখীন হয়েছিল, পূর্বে ক্রমশ শক্তিশালী হয়ে ওঠা লাল সেনাবাহিনীর বিরুদ্ধে এবং পশ্চিমে সিসিলিতে মিত্রবাহিনীর অবতরণের পর নতুন মিত্র আক্রমণের ক্রমবর্ধমান হুমকির মুখে। এছাড়াও পূর্ব ফ্রন্টে জার্মান সৈন্যদের মনোবল কমতে শুরু করে। দ্রুত ও চূড়ান্ত বিজয়ের ধারণা বিলীন হয়ে যায়। বাস্তবতা এখন এক শত্রুর বিরুদ্ধে প্রতিরোধের যুদ্ধে পরিণত হয় যে দিন দিন আরও আক্রমণাত্মক ও প্রস্তুত হচ্ছিল। কৌশলগত স্তরে পরিণতি ছিল স্পষ্ট। কুর্স্কের পর থেকে জার্মানি পূর্ব ফ্রন্টে সম্পূর্ণ রক্ষণাত্মক অবস্থানে চলে যায়। পরবর্তী যে কোনো আক্রমণাত্মক কার্যক্রম সীমিত হবে এবং যুদ্ধের সামগ্রিক গতিপথ পরিবর্তন করতে সক্ষম হবে না। লাল সেনাবাহিনী অন্যদিকে শুধু তাদের অবস্থানই সুসংহত করেনি, বরং আত্মবিশ্বাসও অর্জন করেছিল। কুর্স্ক, ওরিয়ল, বেলগোরোদ ও খার্কিভের বিজয় প্রমাণ করেছিল যে সোভিয়েত সামরিক যন্ত্র বৃহৎ আকারের আক্রমণাত্মক অভিযান চালানোর জন্য প্রস্তুত ছিল। সমগ্র ইউক্রেন ও বেলারুশ পুনরুদ্ধার এবং পরবর্তীতে পোল্যান্ড ও জার্মানির দিকে অগ্রসর হওয়ার যুদ্ধ শুরু হয়েছিল। কুর্স্ক পরবর্তী সোভিয়েত পাল্টা আক্রমণ শুধু কৌশলগত প্রতিক্রিয়ার চেয়েও বেশি কিছু ছিল। এটি ছিল সেই চূড়ান্ত আক্রমণের সূচনা যা 2 বছর পর বার্লিনের পতনের দিকে পরিচালিত করবে। কুর্স্কের পরিণতি, পূর্ব ফ্রন্টে অপরিবর্তনীয় পরিবর্তন। কুর্স্কের যুদ্ধ এবং এর পরবর্তী আক্রমণসমূহ দ্বিতীয় বিশ্বযুদ্ধে এক যুগান্তকারী মোড় সৃষ্টি করেছিল। কুর্স্কের পর নাৎসি জার্মানি পূর্ব ফ্রন্টে তাদের আক্রমণাত্মক উদ্যোগ চিরতরে হারায়। তখন থেকে লাল সেনাবাহিনী ১৯৪৫ সালে বার্লিন দখল করা পর্যন্ত অবিরাম আক্রমণ চালিয়ে যায়। অপারেশন সিটাডেলের ব্যর্থতা কেবল একটি সামরিক পরাজয়ের চেয়েও বেশি কিছু ছিল,
এটি ছিল এই স্বীকৃতি যে ভেরমাক্ট আর পূর্ব ফ্রন্টে যুদ্ধ জিততে পারবে না। দ্রুত আক্রমণ ও কৌশলগত ধ্বংসজ্ঞের উপর ভিত্তি করে জার্মান আক্রমণাত্মক শক্তি কুর্স্কে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। সেই মুহূর্ত থেকে জার্মানি রক্ষণাত্মক কৌশল গ্রহণ করে যুদ্ধের গতি নির্ধারণের পরিবর্তে সোভিয়েত অগ্রগতি রোধ করার চেষ্টা করতে থাকে। কুর্স্কে জার্মানদের বস্তুগত ক্ষয়ক্ষতি ছিল মারাত্মক। বিভিন্ন প্রতিবেদন ভিন্ন হলেও অনুমান করা হয় যে জার্মানরা প্রায় ৫ ট্যাঙ্ক, শতাধিক বিমান এবং কয়েক হাজার নিহত, আহত বা বন্দী সৈন্য হারিয়েছিল। তবে শারীরিক ক্ষতির চেয়েও গুরুত্বপূর্ণ ছিল মনোবলের ক্ষতি। স্টালিনগ্রাদে আঘাতপ্রাপ্ত জার্মান সেনাবাহিনীর মনোবল আরও হ্রাস পায়। অন্যদিকে সোভিয়েত শিবিরে কুর্স্ক ছিল লাল সেনাবাহিনীর পূর্ণ পুনরুদ্ধারের প্রমাণ। তারা কেবল জার্মান আক্রমণই প্রতিহত করেনি, বরং তাৎক্ষণিকভাবে পাল্টা আক্রমণ চালিয়েছিল, যা পূর্বের অভিযানগুলোর তুলনায় অনেক উন্নত পরিকল্পনা, সমন্বয় ও বাস্তবায়ন ক্ষমতার পরিচয় দিয়েছিল। শিল্পক্ষেত্রেও কুর্স্কে সোভিয়েতদের কৌশলগত শ্রেষ্ঠত্ব ফুটে উঠেছিল। জার্মানি যখন তাদের ক্ষয়ক্ষতি পূরণে সংগ্রাম করছিল, সোভিয়েত ইউনিয়ন টি-34 ট্যাঙ্ক, ইল-2 স্টারমোভিক বিমান এবং আর্টিলারির ব্যাপক উৎপাদন অব্যাহত রেখেছিল, যা জার্মান উৎপাদন ক্ষমতাকে ছাড়িয়ে গিয়েছিল। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের ল্যান্ড-লিজ সহায়তা সোভিয়েত যুদ্ধ প্রচেষ্টাকে আরও শক্তিশালী করেছিল। রাজনৈতিক ও কৌশলগতভাবে কুর্স্ক পূর্ব ইউরোপে জার্মান প্রভাবের পতনকে ত্বরান্বিত করেছিল। লাল সেনাবাহিনীর পশ্চিমা অগ্রযাত্রার সাথে সাথে জার্মানির মিত্র রাষ্ট্রগুলো, রোমানিয়া, হাঙ্গেরি ও বুলগেরিয়া, যুদ্ধে তাদের অবস্থান পুনর্বিবেচনা করতে শুরু করে। পশ্চিমা মিত্রশক্তি কুর্স্কের যুদ্ধের অগ্রগতি গভীরভাবে পর্যবেক্ষণ করেছিল। সোভিয়েত ইউনিয়নের প্রতিরোধ ও পাল্টা আক্রমণ ক্ষমতা মিত্র জোটের মধ্যে সহযোগিতা বাড়িয়ে তোলে। এটি মিত্র কমান্ডকে নিশ্চিত করেছিল যে তৃতীয় রাইখের পরাজয় নিশ্চিত করতে পশ্চিম ইউরোপে দ্বিতীয় ফ্রন্ট খোলা অপরিহার্য। সামরিক বিশ্লেষণের দৃষ্টিতে কুর্স্ক যুদ্ধ অত্যন্ত তাৎপর্যপূর্ণ শিক্ষা রেখে গেছে। এটি ব্লিৎজক্রিগ কৌশলের যুগের সমাপ্তি চিহ্নিত করেছিল। ১৯৩৯ ও ১৯৪০ সালে জার্মান আক্রমণে যে দ্রুতগামী, গভীর অনুপ্রবেশমূলক কৌশল কার্যকর ছিল, তা এখন সোভিয়েত ইউনিয়নের মতো সুপ্রস্তুত, সুসজ্জিত ও বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থার মুখে সম্পূর্ণ অকার্যকর প্রমাণিত হয়েছিল। এরপর থেকে ভেরমাক্টকে স্বল্প জনবল ও সম্পদে এক বিস্তৃত ফ্রন্ট রক্ষার যুদ্ধ চালাতে বাধ্য করা হয়। এই পরিস্থিতি সুশৃঙ্খল প্রত্যাহার ও স্থানীয় পাল্টা আক্রমণের দিকে পরিচালিত করলেও পূর্ব ফ্রন্টে আর কখনো বৃহৎ আকারের আক্রমণের সুযোগ সৃষ্টি করেনি। অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের জন্য কুর্স্ক ছিল চূড়ান্ত বিজয়ের সম্ভাবনার সুস্পষ্ট ইঙ্গিত। ব্যাপক আক্রমণাত্মক পরিকল্পনা, সম্মিলিত অস্ত্রের ব্যবহার ও আক্রমণের গতি বজায় রাখার দক্ষতা পরবর্তীতে ইউক্রেন, বেলারুশ, পোল্যান্ড ও শেষ পর্যন্ত জার্মানি আক্রমণে ব্যবহৃত হয়। কুর্স্কের মানবিক মূল্য ছিল অপরিসীম। কয়েক সপ্তাহের মধ্যে কয়েক হাজার সৈন্য প্রাণ হারায়। কুর্স্ক, ওরিয়ল ও বেলগোরোদের গ্রামীণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়, ট্যাঙ্কের ধ্বংসাবশেষ ও বিধ্বস্ত গ্রাম ছেয়ে যায়। তবে লাল সেনাবাহিনী ও সোভিয়েত ইউনিয়নের জন্য এই মূল্য পরিশোধ অপরিহার্য বিবেচিত হয়েছিল। কুর্স্ক ছিল সেই নির্ণায়ক পদক্ষেপ যা নিশ্চিত করেছিল যে যুদ্ধ আর কখনো রাশিয়ার হৃদয়ভূমিতে ফিরে আসবে না। এই বিজয় লাল সেনাবাহিনীকে শত্রুভূমিতে যুদ্ধ চালানোর সক্ষমতাসম্পন্ন এক সুসংহত সামরিক যন্ত্রে পরিণত করেছিল। কুর্স্কের যুদ্ধ পূর্ব ফ্রন্টে জার্মান আক্রমণাত্মক অভিযানের অধ্যায়ের চূড়ান্ত সমাপ্তি টেনেছিল। এরপর থেকে ইউরোপের যুদ্ধের ইতিহাস হয়ে উঠবে জার্মানদের পশ্চাদপসরণ, সোভিয়েতদের অগ্রযাত্রা ও তৃতীয় রাইখের ধীর কিন্তু অবধারিত পতনের কাহিনী। বৃহত্তম ট্যাঙ্ক যুদ্ধের সাক্ষী। কুর্স্কের যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম বৃহত্তম সংঘর্ষ ছিল। সংখ্যা এবং সৈন্য চলাচলের বাইরে, সেখানে যুদ্ধ করা সৈন্যদের অভিজ্ঞতা সংঘাতের কঠোরতার প্রত্যক্ষ চিত্র তুলে ধরে। সোভিয়েত পক্ষে পদাতিক সৈন্য আলেক্সেই স্মিরনভ জার্মান আক্রমণের আগের দিনগুলির কথা স্মরণ করেছিলেন। আমরা জানতাম তারা আসছে। প্রতি রাতে আমরা তাদের ট্যাঙ্কের ইঞ্জিন শুনতে পেতাম। কেউ ভালোভাবে ঘুমাতে পারেনি। আমরা প্রতিরোধ করার জন্য প্রস্তুত ছিলাম, জেনেও যে কোনো পশ্চাদপসরণ হবে না। যখন আক্রমণের পূর্বে বোমা বর্ষণ শুরু হয়েছিল, তখন সোভিয়েত আর্টিলারি গানার ইভান পেত্রভ সেই মুহূর্তটিকে বিস্ফোরণে উত্থিত শব্দ এবং ধুলোর ঝড় হিসাবে বর্ণনা করেছিলেন। জার্মান আর্টিলারি ঘণ্টার পর ঘণ্টা আঘাত হানে। আমরা মাথা তুলতে পারিনি। আমরা ভেবেছিলাম প্রথম দিনেই বাঁচব না। জার্মানরাও জানত যে এই অভিযান সহজ হবে না। টোটেনকোপফ ডিভিশনের সৈনিক হেইনরিক রয়টার তার ডায়েরিতে লিখেছিলেন, আমরা প্রতিটি মিটার প্রচণ্ড গোলাগুলির মধ্যে অগ্রসর হয়েছি। প্রতিটি সোভিয়েত অবস্থান শেষ মানুষটি পর্যন্ত রক্ষা করা হয়েছিল।
আমি এত সুসংগঠিত প্রতিরোধ আর কখনো দেখিনি গিয়ে। প্রখরবকার আশেপাশের যুদ্ধে ট্যাঙ্ক যুদ্ধগুলি বিশেষভাবে ভয়াবহ রূপ নিয়েছিল। টি-34 ট্যাঙ্কের চালক সের্গেই আন্তনভ জার্মান সাঁজোয়া বাহিনীর বিরুদ্ধে অগ্রগতির স্মৃতিচারণ করে বলেন, জটিল কৌশলের জন্য সময় ছিল না। আমরা সরাসরি তাদের দিকে ধাবিত হচ্ছিলাম। ধোঁয়া, ধুলো আর গোলাগুলির শব্দে সবকিছু ঢেকে গিয়েছিল। কখনো কখনো শত্রুকে মাত্র কয়েক গজ দূরে দেখতে পেতেন। টাইগার ট্যাঙ্কের শ্রেষ্ঠত্বে আত্মবিশ্বাসী জার্মান বাহিনী অপ্রত্যাশিত প্রতিরোধের মুখোমুখি হয়েছিল। এসএস প্যাঞ্জার কর্পসের একজন অফিসার তার ডায়েরিতে লিখেছিলেন, আমাদের ট্যাঙ্কগুলি শক্তিশালী ছিল, কিন্তু তাদের সংখ্যা ছিল অনেক বেশি। আমরা যখন একটি ধ্বংস করতাম, মনে হতো আরও 3টি নতুন করে আসছে। এটি কৌশলগত লড়াই ছিল না, এটি ছিল টিকে থাকার লড়াই। জার্মান ও সোভিয়েত উভয় পক্ষের পদাতিক বাহিনী মারাত্মক ক্ষতির শিকার হয়েছিল। পরিখা, মাইনক্ষেত্র এবং অবিরাম গোলাবর্ষণ যে কোনো চলাচলকে প্রায় অসম্ভব করে তুলেছিল। ভ্লাদিমির কুজনেটসভ, একজন সোভিয়েত নার্স, স্মরণ করেন যে অনেক আহত সৈন্যকে সময়মতো সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। আমরা যা পারতাম তাই করেছি। তাদের ভূগর্ভস্থ অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নিয়ে গিয়েছিলাম, কিন্তু অনেকেই বাঁচেনি। পানীয় জল ও খাদ্যের অভাবে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছিল। সৈন্যরা সারাদিন ভেজা পরীক্ষায় অথবা গোলাবর্ষণের সৃষ্টিখাদে কাটাতে বাধ্য হয়েছিল। গ্রীষ্মের তীব্র দাবদাহে ক্ষতস্থান দ্রুত সংক্রমিত হচ্ছিল এবং ক্লান্ত সৈন্যদের মধ্যে রোগব্যাধি ছড়িয়ে পড়তে শুরু করেছিল। ভূখণ্ডও সবকিছু জটিল করে তুলেছিল। খাদ, নদী এবং কর্দমাক্ত মাঠ আক্রমণকারী এবং রক্ষাকারী উভয়কেই ধীর করে দিয়েছিল। একজন জার্মান আর্টিলারি কমান্ডার যুদ্ধক্ষেত্রটিকে বর্ণনা করেছিলেন কাদা, মোচটানো ইস্পাত এবং দেহের স্তূপ হিসাবে, যেখানে চলাচল ধীর এবং বিপজ্জনক ছিল। যুদ্ধ গভীর ক্ষতচিহ্ন রেখে গেছে। বেঁচে থাকা অনেক সৈন্য যুদ্ধটিকে অবিরাম কষ্টের মুহূর্ত হিসাবে স্মরণ করেছিল। কারো কারো জন্য এটি ছিল প্রথম বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা, অন্যদের জন্য এটি ছিল সেই নৃশংসতার পুনরাবৃত্তি যা তারা আগের অভিযানগুলিতে দেখেছিল। দুই সেনাবাহিনীর মধ্যে অনুপ্রেরণার পার্থক্য সাক্ষ্যগুলিতে স্পষ্ট ছিল। সোভিয়েত সৈন্যদের জন্য কুর্স্ক রক্ষা করা ছিল তাদের মাতৃভূমি রক্ষা করা। অন্যদিকে অনেক জার্মানদের জন্য নিশ্চিত বিজয়ের দিকে অগ্রসর হওয়ার অনুভূতি ইতিমধ্যে অদৃশ্য হয়ে গিয়েছিল। যুদ্ধকে বিজয়ের জন্য নয়, বেঁচে থাকার জন্য লড়াই হিসাবে দেখা হয়েছিল। জার্মান আক্রমণ ব্যর্থ হওয়ার সাথে সাথে সংগৃহীত সাক্ষ্যগুলি সৈন্যদের মেজাজের পরিবর্তন দেখায়। সোভিয়েত সৈন্যরা ক্রমবর্ধমান আত্মবিশ্বাসের কথা বলেছিল। প্রতিটি দিন তারা প্রতিরোধ করেছিল, প্রতিটি পাল্টা আক্রমণ শুরু করেছিল। এটি ছিল একটি লক্ষণ যে তারা জিততে পারে। অন্যদিকে জার্মানদের মধ্যে পূর্বে যুদ্ধ আর জেতা যাবে না এই ধারণাটি বদ্ধমূল হতে শুরু করেছিল। জার্মান কর্মকর্তারাও এই পরিবর্তনের বিষয়ে অবগত ছিলেন। তাদের একজন যুদ্ধের পরে লিখেছিলেন, স্বীকার করেছিলেন, কুর্স্কে আমরা কেবল ট্যাঙ্কই হারাইনি, আমরা যুদ্ধের শর্তাবলী নির্ধারণের আশা হারিয়ে ফেলেছিলাম। যুদ্ধের শেষে ভূদৃশ্য যুদ্ধের বিশালতা প্রতিফলিত করেছিল। পুরো গ্রামগুলি ধ্বংস হয়ে গিয়েছিল। মাঠগুলি ধ্বংসপ্রাপ্ত যান, আর্টিলারির গর্ত এবং পরিত্যক্ত পরিখায় পূর্ণ ছিল। যারা বেঁচে ছিলেন তাদের জন্য কুর্স্ক চরম প্রতিরোধের যুদ্ধ হিসাবে খোদাই করা হয়েছিল, যেখানে বেঁচে থাকা নিজেই একটি অর্জন ছিল। ঐতিহাসিকরা পরবর্তী বছরগুলিতে সংগৃহীত এই সাক্ষ্যগুলি যুদ্ধের বাস্তবতার একটি সরাসরি ঝলক সরবরাহ করে। কৌশল এবং সংখ্যার বাইরে কুর্স্কের যুদ্ধ হাজার হাজার সাধারণ মানুষ এমন পরিস্থিতিতে অনুভব করেছিলেন যা তাদের শারীরিক এবং মানসিক সহনশীলতার সীমা ছাড়িয়ে গিয়েছিল। কুর্স্কের রণাঙ্গন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে এক অমোচনীয় অধ্যায় রচনা করেছিল। জার্মান সাম্রাজ্য তাদের সমস্ত শক্তি সংহত করে প্রায় 9 লক্ষ সুসজ্জিত সৈন্য, 2700 আধুনিক ট্যাঙ্ক এবং 10,000-এরও বেশি কামান একত্রিত করেছিল লাল সেনাবাহিনীকে চূর্ণ করার অভিলাষে। প্রতিপক্ষে দাঁড়িয়েছিল সোভিয়েত ইউনিয়ন, যারা 6 স্তরের অত্যন্ত সুপরিকল্পিত প্রতিরক্ষা বেষ্টনীতে 13 লক্ষেরও বেশি সৈন্য এবং 3600 ট্যাঙ্ক মোতায়েন করেছিল। 1943 সালের 5 জুলাই জার্মান আক্রমণ শুরু হলেও সোভিয়েতদের সুপরিকল্পিত মাইনক্ষেত্র, বীরত্বপূর্ণ প্রতিরোধ এবং সংখ্যাগত শ্রেষ্ঠত্ব তাদের অগ্রযাত্রাকে রক্তাক্ত ও ধীরগতিতে পরিণত করেছিল। 12 জুলাই প্রখরবকা নামক স্থানে ইতিহাসের অন্যতম ভয়াবহ ট্যাঙ্ক যুদ্ধ সংঘটিত হয়েছিল, যেখানে 12 শতাধিক রণয়ান একসাথে সংঘর্ষে লিপ্ত হয়। এই রক্তক্ষয়ী সংঘর্ষেই জার্মানদের অগ্রাভিযান চূড়ান্তভাবে স্তব্ধ হয়ে যায়। অচিরেই লাল সেনাবাহিনী পাল্টা আক্রমণ শুরু করে ওরিয়ল, বেলগোরোদ এবং খার্কিভের মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরসমূহ মুক্ত করে। জার্মানির ক্ষয়ক্ষতি ছিল মারাত্মক,
5 শতাধিক ট্যাঙ্ক, শত শত যুদ্ধবিমান এবং কয়েক হাজার অভিজ্ঞ সৈন্য হারায় তারা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, তারা পূর্ব ফ্রন্টে আক্রমণাত্মক উদ্যোগ গ্রহণের সামর্থ্য চিরতরে হারিয়ে ফেলে। কুর্স্ক বিজয়ের পর থেকে লাল সেনাবাহিনীর অগ্রযাত্রা অব্যাহত থাকে, যা 1945 সালে বার্লিনের পতন পর্যন্ত সফলভাবে পরিচালিত হয়। পশ্চিমা মিত্রদের সহায়তা এবং সোভিয়েত শিল্পক্ষমতার ব্যাপক উন্নয়ন নিশ্চিত করেছিল যে 1941 সালের মতো বেদনাদায়ক পরাজয়ের পুনরাবৃত্তি হবে না। কুর্স্কের রণাঙ্গনে যুদ্ধরত বীর সৈন্যদের জন্য এটি ছিল চরম সংগ্রাম ও আত্মত্যাগের মুহূর্ত। কিন্তু বিশ্ব ইতিহাসের দৃষ্টিকোণ থেকে এটি ছিল সেই যুগান্তকারী সময় যখন ইউরোপের যুদ্ধের গতিধারা চিরতরে পরিবর্তিত হয়েছিল, নাৎসি জার্মানির পতনের সূচনা ঘটেছিল এবং বিশ্ব ইতিহাস নতুন অধ্যায়ে প্রবেশ করেছিল।